দাদা আমরা এই কয়েকদিন বিশ্ব সংযোগে ইউক্রেন রাশিয়া নিয়ে বেশি কথা বলেছি এবং এই কথার ফাঁকে ফাঁকে কিন্তু চীন একটা কাজ করে নিয়েছে যেটা পেন্টাগনের অভিযোগ। সেটা হচ্ছে চীন তো আর সবসময় একটু ভারতের মনে করেন ওই দিকটা পূর্ব দিকটায় একটু বেশি নজর দেয়, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে ওই জায়গাটা, ওখানে আবার আবার চিকেন নেক আছে। মূলত সব কিছু মিলে যদি আপনি ধরেন তাহলে তো ভারত বেশ কয়েকমুখী চাপে আছে। আপনি একদিকে পাকিস্তানের, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এখন চীন, কি আসলে ঘটতেছে কি একটু বলেন তো আমাদের। আমার কাছে যেটা আমরা যদি সাম্প্রতিক ধরেন গত 2 বছর বা 2023-এর পর বা থেকে আমরা দেখি, বিশেষ করে বাংলাদেশে যখন 2024-এ 5ই আগস্টের পরে এই সময়টা কিন্তু পরিস্থিতি, আরে ভাই এই অঞ্চলের পরিস্থিতি অন্যরকম একটা রূপ নেয়। সেটা রাজনৈতিকভাবে থেকে যদি আমরা বলি তাহলে হচ্ছে আপনার ভারত কিছুটা না, আমি আসলে মনে করি চারদিক থেকে আসলে একটা এমন একটা পজিশনে আসছে যে কোণঠাসা। আপনি এদিকে যদি ধরেন বাংলাদেশের সাথে পরিস্থিতি এখন ভারতের খুব একটা সুবিধাজনক নয়, পাল্টাপাল্টি অনেক ইয়ে চলছে। ওদিকে পাকিস্তান তো তার সবসময় শত্রু। চীন এমন একটা পজিশনে আছে ভারতের সাথে, আসলে এটাকে আপনি কখনোই সন্তোষজনক বলতে পারবেন। মাঝখানে যদিও একটু দেখা গেছিল, ওটার ব্যাখ্যায় পরে আসছে। হ্যাঁ, আর এদিকে আপনার সাম্প্রতিক সময়ে নেপালে যেটা ঘটে গেল, ঠিক বাংলাদেশের একটি কপি পেস্ট বলা যায়। বাংলাদেশের একটি যা হয়েছে 5ই আগস্ট, তার ঠিক একটি কপি পেস্ট আমরা নেপালেও দেখতে পেলাম। তাহলে যে আমরা কিন্তু একটা যে বলতে পারি যে এদিকে শুধুমাত্র তার ভুটানকে ছাড়া ভুটানের সাথেও আসলে বলা যাচ্ছে না, কারণ এখন তো অনেক ধরনের কথা শোনা যায়। এই চারদিক থেকে আসলে ভারতের জন্য একটা মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা খুবই স্বস্তিকর বলা চলে না। ওদিকে তো আমেরিকার একটার পর একটা ট্যারিফ বলেন যা বলে চাপে রেখেছে অর্থনৈতিকভাবে একটা ট্যারিফ। এবং আমার কাছে মোদী সরকারকে মনে হচ্ছে এই অনেকদিন পরে এসে মোদী সরকার কিন্তু নরেন্দ্র মোদী অনেকদিন যাবতই ভারতের ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী হিসেবে আছেন। এই ধরনের চাপে আসলে মানে এর আগে পড়েছেন কিনা আমার মনে পড়ছে না। মানে সাম্প্রতিক এই সময়টাতে গত 1-1.5 বছরের মধ্যে নরেন্দ্র মোদী আসলে যেই পরিমাণ একটা 4-5 থেকে আঞ্চলিক যে সমস্যাগুলো ফেস করছেন, সেই সব সমস্যাগুলো আসলে খুব একটা আগে ছিল কিনা বা অন্য কোনো প্রধানমন্ত্রীর সময়ও যে ছিল কিনা আমরা আসলে বলতে পারি না। আমার মনে ইয়ে হচ্ছে না। আরেকটা 2 নম্বর বিষয় আপনি যেটা বলছেন, চীনের সাথে আসলে যেই ডেভেলপমেন্ট আছে, চীন আসলে আমরা জানি যে চীন এখন এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে, চীন আসলে অনেকেরই মাথা ব্যথার কারণ। এবং চীন আন্তর্জাতিকভাবে তো মাথা ব্যথার কারণ, চীন আবার আঞ্চলিকভাবে যে সমস্যাগুলো সেখানে প্রভাব বিস্তার করছে। এখন চীন এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা অলিখিত সমঝোতা আছে, সেটা অনেক আগে থেকে। শুধু সমঝোতা না, আপনি যদি সেই যে 4-7 দিনে যদি আপনি যুদ্ধটা দেখেন, সেখানে কিন্তু চীনের প্রযুক্তি, চীনের প্লেন সবকিছু সম্পূর্ণ কিন্তু চীনের। ওখানে আসলে পাকিস্তানের সরঞ্জাম কি ছিল, অস্ত্র কি ছিল, সেটার থেকে এই যে চীন এবং পাকিস্তানের এই যে বন্ধুত্ব, এই যে অনেকদিন পুরনো সম্পর্ক, সেটা কিন্তু কখনোই স্বস্তির কারণ না ভারতের জন্য। এখন যেটা ঝামেলা হয়েছে, যে আমরা যে প্রসঙ্গটা যে কালকে গত কয়েকদিন যাবত গত সপ্তাহে একবারে নিয়ে হয়েছিল যে অরুণাচল প্রদেশের জায়গায়, মানে অরুণাচল প্রদেশকে তাদের যে লাল রেখা বলছে, যে চীনের যে মানে আপনার 2049 2049 যে বৃহত্তর চীন মহাপুরজাগর, সেই মহাপুরজাগরের একটা গোল তারা সেট করেছে। সেই গোলের একটা পার্টকে তারা দেখাচ্ছে অরুণাচল প্রদেশ। আপনি কি খেয়াল করতে, আমরা যদি একটু পিছনে যাই, গত 2-3 সপ্তাহ আগে এই ঘটনাটি ঘটেছে, কিন্তু একটা খুব একটা মিস্টেরিয়াস ঘটনা। সেটা হচ্ছে এক নারী, ভারতের একজন উনি সম্ভবত চীনের একটি এয়ারপোর্টে গেলেন এবং ওনার পাসপোর্টে উল্লেখ করা ছিল অরুণাচল প্রদেশ এন্ড ইন্ডিয়া, যার কারণে ওকে অনেকক্ষণ যাবত ওখানে অভিযোগ আছে, ওনাকে অনেক হেনস্থা করা হয়। দেখুন, সমস্যাটা সৃষ্টি হচ্ছে খুব সিম্পল ঘটনা থেকে। একজন যাত্রীকে এয়ারপোর্ট ক্রস করার সময় ওরা পাসপোর্টের ইমিগ্রেশনে গিয়ে ওই পরিচয়টা নিয়ে, এবং শুরুটা তারা এমন এক জায়গা থেকে করেছে, এখন দেখেন বিস্তার লাভ করেছে কিন্তু তারপর মানচিত্র প্রকাশের ক্ষেত্রে কি দেখা গেল যে মানে চীন এমন একটা ভাবে মানচিত্র প্রকাশ করেছে, আসলে এটা আন্তর্জাতিকভাবে কতটা স্বীকৃতি পায় সেটাও একটা প্রশ্ন থাকে। ভারতের 27টা তার নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে চীন আসলে কেন করছে, চীনের এর পেছনে আসলে কি কারণ, এটা অবশ্যই গবেষণার দাবি রাখে। কারণ সে তো আর না বুঝে বা কোনো কিছু চিন্তা না করে, কিন্তু এটা পরিষ্কার যে চীন এক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করার একটা মানে সুযোগ নিচ্ছে। এবং এই সুযোগটাতে ভারতকে আসলে একটা জায়গায় যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা শোনা যাচ্ছে সাম্প্রতিক সময়ে, একটা চুক্তিও জানি আমরা 10 বছরের প্রতিরক্ষা চুক্তি, সেটার এগেইনস্টে কিনা, সেটার বিপক্ষে কিনা, সেটাও আবার একটু ভাবনার। আচ্ছা, সেটা ভাববো। আমি এইটা দিয়ে আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে যাচ্ছে, তার আগে এখানে পাকিস্তানের যে কার্ড,
এখানে আছে আপনার যে দ্বিমুখী চাপের প্রশ্ন, এটা নিয়ে আপনি বলবেন। বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি প্রবীর চৌধুরী। আজকের এই বড়দিনে সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য জানাই আমরা বিশ্ব সংযোগের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই এই দিনটি উপভোগ করুন, ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ান। বাংলাদেশের মধ্যে যে আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছে তারা উৎসব মুখর পরিবেশে আজকের দিনটা উদযাপন করুন, এই শুভেচ্ছাই রইল। আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। তারা যে বলছিলাম পাকিস্তানে এখানে একটা কার্ড ব্যবহার হচ্ছে দ্বিমুখী চাপের। আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে চীনের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, এটা তার প্রতিফলন আমরা সম্প্রতি ঘটে যাওয়া যে যুদ্ধ, খণ্ডকালীন যুদ্ধ হলো, সেখানেও আমরা দেখলাম সব কিছু মিলে। এছাড়া চীনের সাথে বন্ধুত্ব না আপনার শত্রুত্ব বুঝা যায় না। এসিও সম্মেলনে দেখলাম যে কত সুন্দর একটা তো জিও পলিটিক্স আমরা যেটা জানি যে আসলে কেউ কারো দীর্ঘস্থায়ী শত্রু না মিত্র না, কিন্তু যার যার স্বার্থের জন্য সবকিছু তারা রাষ্ট্রের স্বার্থে জন্য তাহলে যে পাকিস্তানের কার্ডের ব্যাপারটা বলে তবে পাকিস্তানের কার্ডের ব্যাপারটা আসলে পাকিস্তানে কিন্তু মানে আমরা আসলে যেটা নানাভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে পাকিস্তানের পুরো অস্ত্র ভান্ডারের মূল পুঁজি কিন্তু চীন। ওরা আমেরিকানও আছে, কিন্তু সেটা এখন এই সাম্প্রতিক সময় যে কিছু হিসাব বেড়েছে দেখা যাচ্ছে ওখানে মানে অধিকাংশই হচ্ছে চীন। এখন পাকিস্তান তো আসলে ওই সক্ষমতা নেই, ভারতের আসলে যে সক্ষমতা আছে ডেভেলপমেন্টের, তার নিজস্ব ক্ষেপণাস্ত্রের ইয়ে থেকে, বা পাকিস্তান হয়তো কিছু করছে বা রাফায়েল কেনার মতো ওই ধরনের, কিন্তু পাকিস্তান পুরোটাই চীন নির্ভর। মানে পাকিস্তানের প্রযুক্তিটা মানে সামরিক যে প্রযুক্তি সেটা কিন্তু পুরোটাই চীন নির্ভর। সাম্প্রতিক সময় হয়ে উঠেছে। আগে এক সময় ইউএস এর একটা যখন আফগানিস্তান সমস্যাটা ছিল, তখন যখন এই তালেবান সমস্যা ছিল, তখন কিন্তু ইউএস এর একটা সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তান পায়। কিন্তু এখন এই সময়টা ভূ রাজনৈতিক বিষয় হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন কারণে পাকিস্তান এখন চীন নির্ভর হয়ে গেছে। এখন যে জিনিসটা আসলে আপনি একটু আগে আমাদের প্রসঙ্গে আসে যে কার্ড, আসলে কার্ডের চাইতে আমার কাছে এখানে যেটা মনে হয়েছে, এখন যদি আপনি ভাগ করেন পুরো বিশ্বের রাজনীতিটাকে, তাহলে কিন্তু স্পষ্টত পাকিস্তানের চাইতেও ভারতকে বেছে নিচ্ছে ইউএসএ। কারণ হচ্ছে তার স্ট্যান্ডটা কিন্তু দিন দিন সে পিছিয়ে যাচ্ছে, এবং পিছিয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে আমরা তো জানি যে রাশিয়ার সাথে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক। সেই সম্পর্কটা কখনোই ইউএস এর জন্য স্বস্তিদায়ক না। এখন এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, একজন টান দিলে আরেকদিকে শর্ট হচ্ছে। আপনি যেই ভারতকে ইউএসএ ট্রাম্প প্রশাসন মোদীকে যতই টানছেন, ওদিকে আবার চীনের থেকে ততই দূরে সরে চলে আসছে। এখানে খুব পরিষ্কার। এখন আপনি যদি বিশ্বের পরাশক্তিগুলোকে ভাগ করেন, তাহলে কিন্তু এক পাশে ইউএসএ, আরেক পাশে রাশিয়া এবং চীন। এখন ভারত পড়ে গেছে মধ্যস্থানে। ভারত আসলে কার দিকে? যেমন রাশিয়াকে বয়কট করা, রাশিয়াকে ছেড়ে চলে আসা ভারতের পক্ষে সম্ভব। কারণ হচ্ছে ভারতের 70 থেকে 75% সামরিক রাশিয়া। তা সেক্ষেত্রে আবার রাশিয়া কিন্তু এখানে প্রক্ষান্তরে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে চীনকে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। মানে খুব গোজা মিল একটা অবস্থা। মানে এটা আসলে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আসলে আপনি ওই যে কিছু আগে যেটা বলছেন যে মানে এই যে পররাষ্ট্রনীতি বা এটাকে একটা ধ্রুব সংখ্যায় বা ধ্রুব অবস্থানে আপনি রাখতে পারবেন, কনস্ট্যান্ট রাখতে পারবেন না। আপনি তো মোদির অবস্থাটা দেখেন, যেই আপনার 10 বছরের চুক্তি করলো, ট্যারিফ নিয়ে একটা আলোচনা হলো, খোদ পুতিন এসে বললো। তার মানে কি পরিমাণে চাপে রয়েছে ভদ্রলোক। আপনি আজকে যেটা নিচ্ছেন সিদ্ধান্ত, আর এক মাস পরে গিয়ে সেই সিদ্ধান্ত নেবেন, সেটা আসলে বলা, সেটা আসলে আর অরুণাচল প্রদেশে আরো ডেভেলপমেন্ট আসবে, সেটা নিয়ে আলাপ করবো আমরা। এখন আমাদের ফেভারিট টপিক, সেটা হচ্ছে আপনার কাছে প্রশ্নটা আগে রেখে যে হাঙ্গেরির যিনি প্রাইম মিনিস্টার আছেন আরবান, উনি ইউরোপীয় ইউনিয়নকে একটা হুঁশিয়ারি দিয়েছেন। সব কিছু মিলে একটু আমি কমেন্ট সেকশনটা ঘুরে আসি, আপনি তারপরে একটু দর্শকদের বললেন আরবান কেন হঠাৎ করে হুমকি দিলেন ইউএইকে। আমাদের অনুষ্ঠানের প্রথম দর্শক আর যিনি আমাদেরকে কমেন্ট করেছেন, উনি হচ্ছে অরেঞ্জ ডেক নামে একটা আইডি থেকে করেছেন। আপনাদের আলোচনাটা ভালো লাগে, আপনারা যেটুকু বাড়াবাড়ি কথা বলেন না যে আপনারা করেন, সেটা খুব বাড়াবাড়ি না, একটু ফান করে আলোচনার উদ্দেশ্যকে আমাদের মাঝে বোঝানোর চেষ্টা করা মাত্র। আমাদের দেশে মিডিয়াগুলো শুধু পশ্চিমা মিডিয়াগুলো যে আলোচনা করে সেটাই শুধু হুবহু তারা আমাদের কাছে প্রেজেন্ট করে, আপনারা সে পথে হাঁটছেন না। ধন্যবাদ। আমাদের মূল থাকে দর্শকদের, আপনারা যত সহজভাবে বুঝবেন, যত আসলে হয় কি আমরা গুরু গাম্ভীর্য কোনো টক শো করি না। আমরা ধরেন আপনারা হয়তো আমাদের সামনে নেই, কিন্তু আমরা ভাবি যে আমরা একই টেবিলে বসে আপনারা ওই পারে চা খাচ্ছেন, আমরা এই পারে চা খেতে খেতে একটা গল্প আমাদের আলোচনার অংশ করে নিচ্ছি, গল্পের ছলে ছলে টুকটাক কথা বলছি, কিন্তু আমাদের তথ্যটা সবসময় সঠিক থাকে, আপনারা এটা ক্রস চেক করে নিন।
ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর হোসেন, উনি বগুড়া থেকে দেখেন আর আমাদের অনুষ্ঠানটা পছন্দ করেন। ধন্যবাদ আপনাকে। পুরো বগুড়াবাসীকে আমাদের তরফ থেকে সালাম জানাবেন আর আমাদের অনুষ্ঠানটা দেখতে বলবেন। শুভঙ্কর লিখছেন, পুতিন বলছে তালগাছ আমার, ট্রাম্প সময় ক্ষেপণ করছে শান্তি আলোচনার নামে পুতিনকে যুদ্ধে বেশি কিছু পাইয়ে দেওয়ার জন্য। বিষয়টা কি এমন? মাগুরা থেকে। আসলে অনেকটা এইরকমই, কেন আমরা দেখে আসতেছি তো বন্ধুত্বটা। আসলে বন্ধুত্ব মানে এটা হচ্ছে এটা কলেজ লাইফের বন্ধুত্ব না, এটা ইন্টারন্যাশনাল লেভেলের বন্ধুত্ব। এটা আসলে অনেক কিছু হিসেব আছে, অনেক কিছু গড় মিল করবে, অনেক কিছু মিল করবে, অনেক কিছুতে ভাগ। কিন্তু অন্যান্য পেছনের যাতে ট্রাম্পকে দেখা গেছে যে রাশিয়া বা পুতিনের ভালো অন্যান্য সময়ের চাইতে অন্যান্য পেছনের চাইতে তাদের মতো ভালো সময়। আচ্ছা, তানজিন দিশা লিখছেন, রাশিয়ার টাকা ইউরোপ গিলে খেতে পারবেন, এটা অবশ্যই। এখানে কেন ট্রাম্পের একটা হুঁশিয়ারি, পুতিনের আগে কিন্তু ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল যে ওই টাকা হাত দেওয়া যাবে না। বড়দের সমস্যাগুলো আসলে বড় রকমের, কেউ কাউকে আসলে কাটাতে চায় না। আচ্ছা, জেএমবিটি থেকে একজন লিখছেন, রাশিয়া থেকে উনি দেখছেন। ধন্যবাদ। রাশিয়া যারা বাংলা ভাষী আছে তাদেরকে আমাদের অনুষ্ঠান দেখতে। তো দাদা, যে কথাটা বলছিলাম এই বিরতিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে আপনার আরবানের সতর্কতা। আমরা ভালো করে জানি যে উনি পুতিনের খুব ভালো বন্ধু বলেন বা মিত্র বলেন, যাই বলেন। উনি আসলে কোন দিকটা ইউরোপকে ভয় দেখছেন, ইউরোপ ভেঙে যাওয়ার বা অস্তিত্ব নিয়ে? আমি আসলে আরবান সাহেবকে, প্রেসিডেন্ট সাহেবকে, ওনাকে আসলে একটা জায়গায় উনি ধন্যবাদ প্রাপ্ত, মানে পাওয়ার যোগ্য, এই কারণে যে আসলে অনেকেই বুঝতে পারছিলেন, অনেকেই জানতে, মানে বলতে চেষ্টা করছিলেন, বলতে পারছিলেন না যে একটা ফাটল তৈরি হয়েছে এবং চোখে আঙুল দিয়ে তিনি এইটা হচ্ছে সাহসিকতার একটা বিষয়। এবং হয়তো ওনাকে নিয়ে সমালোচনা হবে, ওনাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা আলোচনা হবে, কিন্তু উনি সাহস করেছেন। আর বিষয়টা হচ্ছে এটার মানে এটা শুরুটা কোন জায়গা থেকে বা এটা কোন সময় থেকে চোখে পড়ছে, এটা খুব ভালোভাবে আমরা একজন দর্শকের উত্তর দিতে গিয়ে যে ট্রাম্প এবং রাশিয়ার উত্তর দিকে আমরা বলেছি যে ওখানে রাশিয়ার যে টাকা বা রাশিয়ার যে অর্থগুলো জব্দ করা, এইটার বিষয়ে যখন মানে ইউরোপীয় ইউনিয়ন বা কমিশনগুলোতে যখন আলোচনা উঠে, তখনই কিন্তু একটা ফাটলের পূর্ণাঙ্গ চিত্র সামনে উঠে আসে। কারণ হচ্ছে এটা আসলে এটা ধরেন, এটা আমরা যদি এখানে সার্ক চিন্তা করি, আবার এখানে যদি আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ চিন্তা করি, এখানে কিন্তু প্রত্যেকটা দেশে নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব আইডেন্টিটি আছে। এখন আপনি সার্কের দিয়ে কিন্তু আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশকে বিচার করতে পারবেন না, অবশ্যই। ঠিক একই ঘটনা কিন্তু ইউরোপিয়ান। এবং আমরা কিন্তু সার্ক কিন্তু আমরা হয়তো আলোচনার প্রেক্ষিতে একটু বলেই ফেলি মাঝখানে, সার্ক কিন্তু আসলে কার্যকর না হওয়ার পিছনে কারণ হচ্ছে ভারত, পাকিস্তান এদের সমস্যা, নিজস্ব সমস্যার কারণে। ইউরোপিয়ান ইউনিয়ন এটার থেকে অনেক বেশি ডেভেলপড, ইউরোপীয় কমিশন এর থেকে অনেক বেশি এগিয়ে আছে। কিন্তু এখন যে সমস্যা দেখা যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে একটা পক্ষ তো পারে না, প্রায় রাশিয়ার পক্ষে চলে যায়। হ্যাঁ, অনেকেই আছে ইউরোপের যে হাঙ্গেরি আছে এবং বেলজিয়াম এখন ভদ্রতার খোলস ভেঙে এখন সরাসরি বলতে বাধ্য হচ্ছে, ভাই এগুলো সম্ভব না। এইটাই হচ্ছে ইউরোপিয়ানের জন্য আমার কাছে মনে হচ্ছে পুতিনের অনেকগুলো অ্যাক্টিভিটিস, অনেকগুলো কাজের মধ্যে এটা একটা সাকসেসফুল যে উনি ইউরোপিয়ান টার্গেটটা ছিল উনি হয়তো মেরে আক্রমণ করেছেন ইউক্রেনকে, হয়তো উনি আক্রমণ করছেন কিছু ড্রোন পাঠাচ্ছেন পার্শ্ববর্তী পোল্যান্ডে, কিন্তু উনার যেটা মূল টার্গেট ছিল সেটা হচ্ছে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আসলে ভাঙনের মুখে ফেলে দেবে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে হয়তো একটা পর্যায়ে গিয়ে হয়তো আগামী 4-5 দশকের মধ্যে একটাকে আমাকে দেখবো যে ইউরোপিয়ান আসলে ঠিক যেই জায়গাটার মধ্যে থাকার কথা ছিল মানে সেটাই নাই। আবার বিষয়টা হচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে মানে ওদেরকে অনেকগুলো বিষয় দেখা যায় না, বড় যখন কোনো ঘটনা তৈরি হয়, তৈরি হয়, তাদের গাড়ির উৎপাদন বন্ধ করে যাবে 2025-35 সাল থেকে, যে ইঞ্জিন চালিত ওই যে আপনার কি বলে ইঞ্জিন চালিত গাড়িগুলো বন্ধ করবে, এই বিষয়টাতে কিন্তু তাদেরকে অনেকেরই মত ছিল না। এখন দেখেন যখন ইউক্রেন রাশিয়াকে নিয়ে ঝামেলা তৈরি হলো, তখন পাশ থেকে বাকি সমস্যাগুলো একসাথে চুপ করেছিল, যেগুলো নিয়ে কথা হচ্ছিল না, সেই কথাগুলোর মধ্যে আপনাকে এখন মিলছে। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে যেটা নিয়ে আসলে আমরা এই তৃতীয় বিশ্বের দেশগুলো বা আমরা যারা ইউরোপের বাইরে আছে তারা কিন্তু অভিবাসন নিয়ে যে ধরনের একটা আপত্তি ছিল, একটা কারণ প্রতিটা দেশের কিন্তু অভিবাসন একটা নিজস্ব নীতি থাকে, কিন্তু ইউরোপিয়ান অত সমস্যা হয়ে গেছে, ওয়ান ফ্ল্যাগের নিচে এসে, ওয়ান টেরিটরির নিচে এসে তাদের এমন একটা ঝামেলা হয়ে গেছে, তারা এখন মানে রাজি না থাকলেও নিমরাজি, এটাতে তারা মানে কোনো ধরনের একটা থাকে না। এই বিষয়টা আসলে তাদেরকে আসলে এক ধরনের ঝামেলা তৈরি করেছে। আচ্ছা, এটা আরো প্রকট আকার ধারণ করবে যেটা মনে হচ্ছে। আজকে আপনার কাছে আমি 2 মিনিটে একটু শুনতে চাই। ভেনেজুয়েলা আমরা জানি যে গত মাস 2 হলো ভেনেজুয়েলা অনেক ধরনের ঝামেলা হচ্ছে, বিশেষ করে মাদুরো সরকারকে সরানোর জন্য তার জলসীমা যেটাকে বলে ক্যারিবিয়ান দ্বীপের আশেপাশে সবকিছু, এটা সর্বশেষ একটু আপডেট দিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসলে একদম যদি পরিষ্কার অর্থে বলি যে আমেরিকার প্রতি বছরই কিছু টার্গেট আমরা দেখি যে কাউকে না কাউকে নিয়ে তার একটা
খেলা চলে। হ্যাঁ, এর নতুন খেলার পার্ট হচ্ছে ভেনেজুয়েলা এবং মাদুরো সরকারের জন্য এটা আমরা আসলে একটা দুঃসংবাদ, কপালটা খারাপ আসলে। এবং টার্গেটে পড়ে গেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইউক্রেন ইস্যুটা আসলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে উনি হয়তো মনোযোগ আকর্ষণের জন্য নতুন কোনো প্রেক্ষাপট দরকার ছিল, সেখানে এখন মাদুরো সরকারকে বা ভেনেজুয়েলা সরকারকে। এবং সবচাইতে বড় যে সমস্যা, যদিও মাদক বলা হচ্ছে, মাদকটা হচ্ছে আসলে সাইনবোর্ড। এর পেছনে যদি আমরা দেখি যে ভেনেজুয়েলার যে খনিজ সম্পদ, সর্বোচ্চ মজুত আছে তাদের, হ্যাঁ, সেই তেলটার দিকে সবার চোখ। এখন আপনি চোখটা তার আপনি মানে ঘরে ঢুকে গিয়ে নিয়ে আসতে পারবেন না, তাকে বেকায়দায় ফেলতে। এবং এখন নতুন টার্ম শোনা আছে, যেটা আসলে আমরা একসময় শুনতে যে কোয়ারেন্টাইন, মানে আপনাকে এক ধরনের অবরোধ বলে তাছাড়া আপনি বুঝে যাবেন যে আমি আপনাকে কেন অবরোধ দিচ্ছি, এর পিছনে কারণ কি। আমরা এমন একটা কোয়ারেন্টাইন, এমন একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে শব্দের খেলা দিয়ে আপনি হয়তো মিডিয়াকে, বিশ্ববাসীকে বোঝাতে চাইছেন যে না ভাই আমি নিউট্রাল, আমি আসলে এই ধরনের কোনো কাজ করতে চাচ্ছি। কিন্তু কোয়ারেন্টাইনে গিয়ে আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি আসলে তার নৌপথে অবরোধ করবেন, তাকে অর্থনৈতিকভাবে আপনি ঝামেলায় ফেলে দিবেন, তাকে চাপে ফেলবেন। আর একটা দেশে যখন অর্থনৈতিকভাবে চাপে ফেলবেন, খুব সহজ খেলা এবং পুরনো খেলা। আপনি যখন একটা দেশে অর্থনৈতিকভাবে চাপে পড়বে, যখন আপনি তার কোনো ডেভেলপমেন্ট থাকবে না, সে যখন তেল বিক্রি করতে পারবে না, তেল পাঠাতে পারবে না, তখন সে স্বাভাবিকভাবে চাপে পড়ে যাবে। তখন সে চাপে পড়ার পরে যেটা হবে, তার দেশের মানুষ খেপে যাবে, অর্থনীতির দেশের সমস্যা তৈরি হবে। সবাই তো আর কিউবা না, সবাই তো আর ফিদেল ক্যাস্ট্রো না যে সব ঘটনা থেকে বেরিয়ে আসতে পারবে। কিউবা, ফিদেল ক্যাস্ট্রো দেখলে এক ধরনের জীবন্ত জ্বলন্ত উদাহরণ। এর চেয়ে মানে আমাদের সাম্প্রতিক সময়ে বা গত 20-30 বছরের মধ্যে যদি আমরা দেখি যে ইউএসএ এর জন্য থ্রেট বলতে বা ইউএসএ কে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য কিউবা, ফিদেল ক্যাস্ট্রো, এই ধরনের ফিগারগুলো। এখানে মাদুরো সরকারকে এখন দেখানোর বিষয় যে উনি আসলে কতটা নিজের দেশের ভিতরে সিচুয়েশন কন্ট্রোল করে সামনে টিকে যেতে পারে। আন্তর্জাতিক খেলাতে উনি আসলে সবাইকে কি হবে, এখন চাইলেই তো আপনি রাশিয়াকে পাবেন না, কারণ রাশিয়ার সাথে তার দূরত্ব বলেন, তার ভৌগোলিক প্রেক্ষাপট আছে, চীনের সাথে কিন্তু এখন বিষয়টা এখন দেখার বিষয় হচ্ছে আসলে এই জায়গাটায় গিয়ে এখন মাদুরো সরকারকে দেখাতে হবে। আমরা দেখবো যে ভেনেজুয়েলা আরো অনেক ধরনের খেলা হবে, আপনারা বিষয় সংযোগের সঙ্গে থাকবেন। এই খেলাগুলা, যে জিওপলিটিক্যাল খেলাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো। তো আজকের অনুষ্ঠানটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এখানে কোনো কিছু যদি আপনারা জানতে চান, কমেন্টে লিখছেন, আমরা চেষ্টা করছি এটা জানানো। আরও কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। আর আমাদের এখানে যদি আপনারা বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন নাম্বারে। আজ আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।